আমেরিকার ২০০৪ সালের নির্বাচনের ঠিক ৪ দিন আগে ওসামা বিন লাদেনের একটা ভিডিও ক্লিপ সমস্ত নিউজ চ্যানেলগুলোতে প্লে করা হয়। এটা ছিল আমেরিকার ইতিহাসের সবচেয়ে ক্রুশাল একটা ইলেকশন, যেখানে দুইজন প্রেসিডেন্ট প্রার্থী জর্জ বুশ এবং জন ক্যারি তারা দুজনেই এইটা বলে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিল যে যদি তারা নির্বাচিত হতে পারে তাহলে তারা ওসামা বিন লাদেন থেকে 9/11-এর আক্রমণের বদলা নিয়েই ছাড়বে। আল জাজিরাতে প্রকাশ হওয়া এই ভিডিওটায় ওসামা বিন লাদেনকে খুবই স্বাস্থ্যবান এবং খুবই হাস্যোজ্জ্বল দেখা যাচ্ছিল, যে কিনা আগের চেয়েও খুবই ভালো করে 9/11-এর আক্রমণের সমস্ত জিম্মা নিজের কাঁধে নিয়ে নিয়েছিল। আর এই ব্যাপারটা এইটাও প্রমাণ করছিল যে দুনিয়ায় যাকে মোস্ট ওয়ান্টেড বলে ঘোষণা করা হয়েছে, যাকে দুনিয়ার সবচেয়ে পাওয়ারফুল গোয়েন্দা সংস্থা খুঁজছে, সে কোথাও না কোথাও সবাইকে ফাঁকি দিয়ে কোনো একটা জায়গায় লুকিয়েছিল আর খুবই নিশ্চিন্তে তার জীবনটা পার করছিল। তবে যখন আমেরিকার নির্বাচনের ঠিক আগ মুহূর্তে সমস্ত দেশের সমস্ত নিউজ চ্যানেলগুলো এই ভিডিওটাকে প্রকাশ করছিল, তখন ভার্জিনিয়াতে অবস্থিত সিআইএর হেডকোয়ার্টারের মধ্যে ওসামা বিন লাদেনকে ধরার জন্য যেই কমিটিটা গঠন করা হয়েছিল, সেই টিমের প্রত্যেকটা পদক্ষেপ এক এক করে ব্যর্থ হয়ে যাচ্ছিল। সিআইএর জন্য এই দিনটা ছিল খুবই ফ্রাস্ট্রেশনের একটা দিন, যেই সময় ওসামা বিন লাদেন তার ভিডিওর মাধ্যমে পুরো দুনিয়াকে কাঁপিয়ে দিয়েছিল আর নিজের সুস্থ হওয়ার একটা খবরও সবার সামনে ছড়িয়ে দিয়েছে। এর ঠিক ৩ বছর আগে সিআইএ একটা মিশনের মধ্যে ওসামা বিন লাদেনকে ধরার একেবারে কাছে চলে গিয়েছিল। 9/11-এর আক্রমণের পরে আমেরিকা পুরো আফগানিস্তান দখল করে তাদের উপরে আক্রমণ করে আল কায়দার যত বাহিনী ছিল তাদের সবাইকে আফগানিস্তানের ইস্টার্ন পার্টের মধ্যে নিয়ে ফেলেছিল। আল কায়দার সমস্ত বাহিনীরা নিজেকে টোরা বোরা নামের একটা জায়গার মধ্যে বন্দী করে নিয়েছিল। আর সিআইএও মনে করেছিল যে হয়তোবা ওসামা বিন লাদেনও সেই জায়গাতেই তাদের সঙ্গে আছে। এই জন্য আমেরিকান আর্মি কিছু স্থানীয় আফগানদেরকে নিয়ে টোরা বোরায় গিয়ে আল কায়দার বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দেয়। তবে এই ভয়ঙ্কর যুদ্ধের মধ্যেও যখন কোনোভাবেই তারা কোনো সফলতা পাচ্ছিল না, তখন তারা একটা ভয়ঙ্কর এয়ার স্ট্রাইক করার সিদ্ধান্ত নেয়। এই এয়ার স্ট্রাইকের মাধ্যমে তারা পুরো জায়গাটাকে তছনছ করে দেয়। তবে যতক্ষণে তারা যুদ্ধটা উইন করেছিল, ততক্ষণে সেখান থেকে ওসামা বিন লাদেন পালিয়ে গিয়েছিল। যখন এই আক্রমণটা শেষ হয়ে যায়, তখন তারা মাত্র 20 জনকেই ধরতে পারে। যদিও এখান থেকে ওসামা বিন লাদেন চলে গিয়েছিল, তবে সিআইএ এই ব্যাপারটা জানতো না যে এই 20 জনের মধ্যে এমন একজন লোকও আছে যে কিনা ওসামা বিন লাদেনের কাছে পৌঁছানোর জন্য তাদেরকে সাহায্য করবে। আর এমন করেই সিআইএ প্রথমবারের মতো ওসামা বিন লাদেনকে ধরার একটা সুযোগ হাতছাড়া করে ফেলে। আর এই লোকটার নাম ছিল মোহাম্মদ বিন কাতানি, যে কিনা সিআইএর কাছেও খুবই নতুন একটা নাম ছিল, কারণ তাকে ধরার আগ পর্যন্ত সিআইএ তার নামটা পর্যন্ত জানতো না। আর সে নিজেই সিআইএর কাছে জবানবন্দি দিয়েছিল যে সে ইচ্ছা করে আল কায়দায় জয়েন করেছিল, কারণ আফগানিস্তানে সে এসেছিল ফ্যালকনের শিকার করার জন্য। তবে যখন সিআইএ তার ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করানোর ট্রাই করে, তখন দুর্ভাগ্যবশত তার ফিঙ্গারপ্রিন্টগুলো ম্যাচ করে যায়। আসলে 9/11 হওয়ার মাত্র 1 সপ্তাহ আগে অরল্যান্ডো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দিয়ে একটা লোক আমেরিকাতে ঢোকার ট্রাই করেছিল। তার কাছে শুধুমাত্র $2800 ক্যাশ ছিল আর শুধু একটা ওয়ান ওয়ে টিকিট ছিল। তবে এত সহজ একটা ব্যাপার হওয়া সত্ত্বেও আমেরিকান সিকিউরিটি তাকে সন্দেহ করে ফেলে। এই জন্য তাকে আর আমেরিকাতে ঢুকতে দেওয়া হয় না, তাকে আবারও তার দেশে ব্যাক পাঠিয়ে দেওয়া হয়। আসলে এই লোকটার অন্য কেউ ছিল না, এটা ছিল টোরা বোরা থেকে ধরা পড়া আল কাদানি, যার ফিঙ্গারপ্রিন্ট অলরেডি সিআইএর সিস্টেমের মধ্যে রেকর্ড করা ছিল। তাছাড়া মোহাম্মদ বিন কাতানিকে সিআইএর জিজ্ঞাসাবাদ করার জন্য আরও একটা কারণ ছিল। আসলে ঠিক সেই দিন, যেই দিন সে অরল্যান্ডো বিমানবন্দর দিয়ে আমেরিকাতে ঢোকার একটা ট্রাই করেছিল, সেই দিন সেখানে ঢোকার ঠিক আগ মুহূর্তেই সে অরল্যান্ডো বিমানবন্দরের টেলিফোন থেকে আরব আমিরাতের কোনো একটা জায়গায় আল কাদার একটা নাম্বারে কল দেয়। যেহেতু তখন আল কাদানি এয়ারপোর্টের মধ্যেই ছিল, এই জন্য তখন সিআইএ সন্দেহ করেছিল যে হয়তোবা সে এমন একটা লোককে এই কলটা করেছে যে কিনা তাকে রিসিভ করার জন্য আসছে, মানে সে হচ্ছে গিয়ে তার সঙ্গী। আর ঠিক সেই দিন যেই জায়গায় কলটা করা হয়েছিল, সেই জায়গাতেই এফবিআই একটা বেওয়ারিশ গাড়ি পায়, যেই গাড়িটার কোনো নাম্বার প্লেট ছিল না, যেটার কোনো মালিকানা ছিল না। আসলে এই গাড়িটাকে বুকিং করেছিল মোহাম্মদ আতা নামের একটা লোক। আসলে মোহাম্মদ আতা হচ্ছে গিয়ে সেই লোকটা যে কিনা 9/11-এর সময় আমেরিকার এয়ারলাইন্সকে ফাঁকি দিয়ে তাদের 11 নাম্বার ফ্লাইটটাকে কন্ট্রোল করে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের নর্দার্ন টাওয়ারের মধ্যে সংঘর্ষ করিয়েছিল। এখন এই সমস্ত ব্যাপারগুলোর জন্য সিআইএ এই সন্দেহটা করে যে হয়তোবা কোনো না কোনো জায়গায় মোহাম্মদ আল কাতানির এই ব্যাপারগুলোর সঙ্গে একটা লিঙ্ক আছে। কারণ মোহাম্মদ আল কাতানিকে একটা দায়িত্ব দেওয়া হয়েছিল, তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল আমেরিকাতে ঢুকে 9/11-এর ঠিক আগে আমেরিকান এয়ারলাইন্সের 93 নাম্বার যেই ফ্লাইটটা, সেইটাকে হাইজ্যাক করার। আর এটা ছিল সেই ফ্লাইটটা যেই ফ্লাইটের মধ্যে তারা তাদের পরিকল্পনাকে বাস্তবায়ন করতে পারেনি
আর তাছাড়া পেনসিলভেনিয়ার কোনো একটা জায়গায় সেই সময় ফ্লাইটটা ক্রাশ করে গিয়েছিল, যখন এটার প্যাসেঞ্জাররা ট্রাই করছিল এটাকে আবারও তাদের কন্ট্রোলে আনতে। এখন এই সমস্ত লিঙ্কগুলোকে এক জায়গায় করে মোহাম্মদ বিন কাতানিকে নিয়ে সিআইএ আরও একবার ইন্টারোগেশনে বসে, আর এইবার তার উপরে এতটাই টর্চার করা হয় যে সে এটা স্বীকার করতে বাধ্য হয় যে তার আল কায়দার সাথে একটা লিঙ্ক আপ ছিল। এর ঠিক 3 মাস পরে মার্চ 2002 সালে আবু জুবাইদা নামের একটা আল কায়দার মেম্বারকে ধরা হয়, যে কিনা আল কায়দার বিভিন্ন মেম্বারদেরকে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো সাপ্লাই করত। আর যখন তাকে ধরে টর্চার করা হয় তখন সে খালিদ শেখ মোহাম্মদকে ধরার জন্য সিআইকে সাহায্য করে, আর পুরো 1 বছরের জার্নির পরে ফাইনালি খালিদ শেখ মোহাম্মদকেও ধরে ফেলা হয়। আসলে খালিদ শেখ মোহাম্মদ ছিল আল কায়দার একজন কমান্ডার, যে কিনা 9/11-এর এই পুরো পরিকল্পনাটাকে সাজিয়েছিল। মোহাম্মদ বিন কাতানি সিআইএকে এই তথ্যটা দিয়েছিল যে 9/11-এর অ্যাটাকের মাত্র 2 মাস আগে, মানে জুলাই 2001 সালে খালিদ শেখ মোহাম্মদ তাকে এমন একটা লোকের সাথে পরিচিত করিয়ে দিয়েছিল যেই নামটা ছিল সিআইএর কাছে খুবই নতুন একটা নাম। তার নাম ছিল আবু আহমেদ, যে কিনা কাতানিকে ট্রেনিং করিয়েছিল। এখন এই সমস্ত তথ্যগুলো পাওয়ার জন্য সিআইএ এই ব্যাপারটা তো ক্লিয়ারলি বুঝতে পারছিল যে আল কায়দা কী করে কাজ করে, তবে তারা এই ব্যাপারটা বুঝতে পারছিল না যে এই তথ্যগুলোর ইউজ করে তারা কিভাবে ওসামা বিন লাদেন পর্যন্ত পৌঁছাবে। সিআইএ তাদের চেষ্টার সর্বোচ্চটা দিয়ে ট্রাই করছিল। তারা সমস্তভাবে চেষ্টা করার পরেও কোনোভাবেই ওসামা বিন লাদেনকে খুঁজে তো পাচ্ছিলই না, তার কোনো ক্লু পর্যন্ত পাচ্ছিল না। ওসামা বিন লাদেনের সমস্ত ফ্যামিলি মেম্বারদের উপরেও নজরদারি করা হচ্ছিল, তবে তার কোনো ফ্যামিলি মেম্বারেরই তার সাথে কোনো কানেকশন বা কোনো যোগাযোগ পর্যন্ত ছিল না। তবে সিআইএ অনুমান করে এই ব্যাপারটা বের করে যে ওসামা বিন লাদেন যেই কোনো জায়গায় থাকুক না কেন, সে মেসেজিংয়ের মাধ্যমে তাদের সঙ্গে কথাবার্তা অবশ্যই বলছে। আর এর কয়েকদিন পরেই তার একটা অডিও কল ভাইরাল হয়ে যায়, যেই কলের মাধ্যমে তারা এই ব্যাপারটা জানতে পারে যে ওসামা বিন লাদেন শুধু আর শুধুমাত্র আল কায়দার বিভিন্ন বড় বড় যেই কমান্ডাররা আছে তাদের সঙ্গেই যোগাযোগ করছিল। এখন এই সমস্ত তথ্যগুলো পাওয়ার পরে সিআইএ বেরিয়ে পড়ে সেই কোরিয়ারটাকে খুঁজে বের করার জন্য, যেই কোরিয়ারের মাধ্যমে বা যেই ব্যক্তির মাধ্যমে ওসামা বিন লাদেন থেকে মেসেজগুলো নিয়ে সেগুলো বিভিন্ন কমান্ডারদের কাছে ট্রান্সফার করা হয়। জানুয়ারি 2004 সালে কুর্দ সেনাবাহিনী হাসান গুলমানি নামের একটা লোককে অ্যারেস্ট করে, যার কাছ থেকে ওসামা বিন লাদেনের একটা লেটার উদ্ধার করা হয়। এরপরে কুর্দ বাহিনী সিআইএর কাছে হাসান গুলকে ট্রান্সফার করে দেয়। আর যখনই সিআইএ তাকে ইন্টারোগেশন রুমের মধ্যে নেয় তখন সে এমন এমন কিছু তথ্য ফাঁস করে দেয় যেই তথ্যগুলো সিআইএর জন্য ছিল খুবই গুরুত্বপূর্ণ। সে বলে দেয় যে আবু আহমেদ নামের যে লোকটা আছে সেই হচ্ছে গিয়ে ওসামা বিন লাদেনের একেবারে পার্সোনাল কোরিয়ার। হ্যাঁ, সেই আবু আদামি যে কিনা মোহাম্মদ বিন কাতানিকেও ট্রেনিং দিয়েছিল। এখন যেহেতু তদন্তের পুরো ফোকাসটা শুধুমাত্র আবু আহমেদের দিকেই চলে গেছে, এই জন্য সিআইএর সমস্ত লোকরা তাদের লোকজনের মাধ্যমে যখন সমস্ত তথ্যগুলো কালেক্ট করা শুরু করে তখন তার সম্পর্কে বিভিন্ন রকমের উল্টাপাল্টা তথ্য তারা পায়। হাসান গুলের মতে আবু আহমেদ ছিল আল কায়দার বিশাল বড় একটা পদে, তবে অন্যদিকে মোহাম্মদ কাদারি এটা বলছিল যে আবু আহমেদের অত বড় একটা রোল ছিল না, বরং সে ছিল একজন রিটায়ার্ড মেম্বার। ঠিক এর পরের বছর মে 2005 সালে আবু ফারাজ আল লিপি নামের একটা লোককে ধরা হয়। সে ছিল আল কায়দার একজন কমান্ডার, যার রোল ছিল খালিদ শেখ মোহাম্মদের একেবারে নিচেই। আর যখন তাকে ইন্টারোগেশনের সময় আবু আহমেদ সম্পর্কে জিজ্ঞেস করা হয় তখন সেও এটা বলে যে আবু আহমেদের খুব বড় একটা রোল নেই, সে হচ্ছে একজন রিটায়ার্ড মেম্বার। আর যখন সিআইএ এমন মিক্সড কিছু তথ্য পাওয়া শুরু করে তখন সিআইএও এটা বুঝতে পারছিল না যে আবু আহমেদের রোলটা আসলে কি। সিআইএর কাছে শুধুমাত্র একটা নাম ছাড়া আর কিচ্ছু ছিল না, সেই নামটা ছিল আবু আহমেদ আল কোয়াতি। তবে মজার ব্যাপার হচ্ছে এই নামটাও তার আসল নাম ছিল না। আসলে তার নামটা একটু ভিন্ন করে রাখা হয়েছিল। তার নামের আসল মানেটা ছিল আবু আহমেদ কুয়েত থেকে। তো এখানে আমি আপনাকে আরও একটা ব্যাপার ক্লিয়ার করে দেই, সেটা হচ্ছে কি সিআইএর ইন্টারোগেশনের সময় আল কায়দার মেম্বাররা যেই তথ্যগুলো তাদেরকে দিয়েছিল এগুলো কিন্তু শুধুমাত্র কথাবার্তার মাধ্যমে দিয়ে দেওয়া হয়নি। এগুলো পাওয়ার জন্য সিআইএ বিভিন্ন রকমের টেকনিকের ইউজ করেছিল। তাদের উপরে নির্মমভাবে টর্চার করা হয়েছিল, তাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ পর্যন্ত কেটে ফেলা হয়েছিল। আর এত নির্মম যন্ত্রণা সহ্য করতে না পেরে তারা এই ছোটোখাটো ইনফরমেশনগুলো শেয়ার করে দিয়েছিল। যাই হোক, পরবর্তী 2 বছর সিআইএ তাদের সম্পূর্ণ ট্রাই করেও কোনোভাবেই কিছু করতে পারছিল না। তারা না আবু আহমেদকে পাচ্ছিল, না ওসামা বিন লাদেনের কোনো খবর পাচ্ছিল। বরঞ্চ পরবর্তী ইনফরমেশন কোনো একটা মাফিয়া গ্রুপ তাদেরকে দিয়েছিল। 2007 সালে প্রথমবারের মতো সিআইএ আবু আহমেদের আসল পরিচয় সম্পর্কে একটা তথ্য কোনো একটা জায়গা থেকে পায়, যেটা কিনা সিআইএ নেটওয়ার্ক থেকে আসেনি, যেটা এসেছিল অন্য একটা মাফিয়া গ্রুপ থেকে। তারা জানতে পারে আবু আহমেদের আসল নাম হচ্ছে গিয়ে ইব্রাহিম আহমেদ,
যে কিনা প্রথম দিকে ছিল একজন পাকিস্তানি, তবে পরবর্তীতে তার পুরো ফ্যামিলি কুয়েতে শিফট হয়ে গিয়েছিল। যদিও তারা 2 বছরের চেষ্টার পরে কোনো রকমে তার আসল নামটা বের করে ফেলেছিল, তবে তাকে ধরতে এখনও তাদের অনেকগুলো বছর সময় লাগবে। সিআইএ তাদের সমস্ত শক্তি এবং সমস্ত ইন্টেলিজেন্স লাগিয়ে দিয়েছিল শুধুমাত্র আবু আহমেদ বা ইব্রাহিম সাইদকে ধরার জন্য। কুয়েত থেকে পাকিস্তানে যাওয়া প্রত্যেকটা কল সিআইএ ট্র্যাক করা শুরু করে দিয়েছিল শুধুমাত্র এই আশায় যাতে করে কোনো না কোনোভাবে তারা আবু আহমেদকে ধরতে পারে। পরবর্তীতে তারা মিডল ইস্টের প্রত্যেকটা দেশের কলগুলোকে ট্র্যাক করছিল, পাকিস্তানে যেই কলটায় যাচ্ছিল সেইটাকেই তারা ট্র্যাক করছিল। এমন করে 3 বছর সমস্ত কলগুলোকে ট্র্যাক করার পরে লাখ লাখ কলের মধ্যে যাচাই বাছাই করে ফাইনালি জুন 2010 সালে তারা এমন একটা কল পেয়ে যায় যেই কলটার উপরে তাদের সন্দেহ হয়। আসলে এই ফোন কলের এক পাশে একজন আরবি বলছিল, অন্য পাশে একজন পশতু ভাষায় কথাবার্তা বলছিল। আর তাদের কথাবার্তার মধ্যে একটা কোয়েশ্চেনের অ্যান্সারে একজন এই অ্যান্সারটা করে যে আমি এখন সেই সমস্ত লোকজনের সঙ্গেই আছি যাদের সঙ্গে আমি আগে ছিলাম। আর এই কথাটার মাধ্যমেই সিআইএ তাদের উপরে সন্দেহ করে ফেলে, আর তাদের মনে হয় হয়তোবা এই লোকটাই হচ্ছে গিয়ে আবু আহমেদ। আর তাছাড়া সিআইএ এই ব্যাপারটাও লক্ষ্য করে যে পাকিস্তানে থাকা সেই লোকটা নিজেকে ট্র্যাকিং থেকে বাঁচানোর জন্য সমস্ত রকমের ট্রাই করছিল। তার ফোনটা কয়েক মিনিটের জন্যই অন হতো, আর পরবর্তীতে কথাবার্তা শেষে সেই ফোনটা আবার বন্ধ করে দেয়া হতো। আর তাছাড়া এই ফোনটা তখনই শুধু অন করা হতো যখন সে পাকিস্তানের শহর পেশোয়ারে যেত। আর এই সমস্ত ব্যাপারগুলোকে লিঙ্ক করে সিআইএর এই ব্যাপারটায় সন্দেহ হয়ে যায় যে এই লোকটাই হচ্ছে গিয়ে আসলে আবু আহমেদ আল কাতানি। আর এই ব্যাপারটার সত্যতা যাচাই করার জন্য পাকিস্তানের সিআইএর যে এজেন্টরা আছে তাদের মাধ্যমে গ্রাউন্ড লেভেলে কাজ করতে বলা হয়। এরপরে 2010 সালের আগস্ট মাসে পাকিস্তানের একটা সিআইএ এজেন্টকে যখন এই কাজটা দেয়া হয় তখন সে প্রথমে আবু আহমেদকে ট্রেস করে, এরপর ফাইনালি সে তাকে ফলো করা শুরু করে। আর এরপরে কয়েক ঘন্টা ড্রাইভ করার পরে ফাইনালি আবু আহমেদ তার ঘরে চলে আসে আর সে বাসার মধ্যে চলে যায়। তবে সে এটা সন্দেহ করতে পারে না। এখন সিআইএ আবু আহমেদের ঘরের লোকেশনটা তো পেয়ে গেছে, তবে এইবার তারা কোনোভাবেই কোনো ভুল করতে চাইছিল না। এই জন্য তারা লুকিয়ে লুকিয়ে তাকে ফলো করা শুরু করে দিয়েছিল, আর তার প্রত্যেকটা পদক্ষেপ তারা পর্যবেক্ষণ করছিল। কারণ শুধুমাত্র আবু আহমেদই ছিল সেই লোকটা যে কিনা সিআইএকে ওসামা বিন লাদেন পর্যন্ত পৌঁছে দিতে পারে। এই জন্য তারা তাকে ফলো করছিল। তবে অনেকগুলো দিন পার হয়ে যাওয়ার পরেও সিআইএ লক্ষ্য করে যে আবু আহমেদ এমন কোনো জায়গায় যাচ্ছে না যেই জায়গায় ওসামা বিন লাদেন থাকতে পারে বা যেই জায়গায় সিআইএ তাকে সন্দেহ করতে পারে। আর এই ব্যাপারগুলোর জন্য ফাইনালি সিআইএ সন্দেহ করে যে ওসামা বিন লাদেন হয়তো আর অন্য কোথাও না, হয়তোবা এই অ্যাপার্টমেন্টেই তার সঙ্গে একসাথেই বাস করে। যদিও সিআইএ এই ব্যাপারটা নিয়ে 100% শিওর ছিল না, তবে বিগত 10 বছর যাবৎ তারা যেই লোকটাকে খুঁজছিল হয়তোবা সেই লোকটা এখানে হতে পারে, এই সন্দেহটা তারা করে ফেলে। এখন অনেক অপেক্ষার পরে ফাইনালি সিআইএর ইনভেস্টিগেশন টিমের কাজ শেষ হয়ে যায়। এই জন্য স্পেশাল ফোর্সকে এই ঘরের মধ্যে একটা সার্চ ওয়ারেন্ট দিয়ে পাঠানো হয় যাতে করে তারা খুঁজে দেখতে পারে এখানে ওসামা বিন লাদেন আছে কি না। 1 মে 2011 সাল 2টা ব্ল্যাক ফগ হেলিকপ্টার আফগানিস্তানের জালালাবাদ থেকে টেক অফ করে অ্যাবটাবাদের ওসামা বিন লাদেনের সেই ঘরের কাছে গিয়ে ল্যান্ড করে। এই মিশনটা বিভিন্ন কারণে একটু কমপ্লিকেটেড ছিল, কারণ প্রথমত ইউএস আর্মি এই খবরটা পাকিস্তানকে জানায়নি, আর দ্বিতীয়ত ওসামা বিন লাদেনের যেই ঘরটা ছিল সেই ঘরটা ছিল পাকিস্তানি মিলিটারি ক্যাম্পের একেবারে কাছাকাছি অবস্থিত। এই জন্য যেই হেলিকপ্টারগুলো এই মিশনে ইউজ করা হয়েছিল সেগুলোর মধ্যে একটা সিক্রেট টেকনোলজি লাগানো হয়েছিল, যেই টেকনোলজির কারণে পাকিস্তানি রাডারের মধ্যে এই হেলিকপ্টারগুলো শো করেনি। এই পুরো মিশনটা প্ল্যান করা হয়েছিল পুরো 40 মিনিটের জন্য, তবে মাত্র 15 মিনিটের মধ্যেই স্পেশাল ফোর্সের কিছু লোকজন 3rd ফ্লোরে গিয়ে ওসামা বিন লাদেনকে শ্যুট করে মেরে ফেলে। তবে বাকি সময়টা ওসামা বিন লাদেনের যেই গার্ডরা ছিল তাদের সঙ্গে যুদ্ধ করতে তাদের সময় নষ্ট হয়ে যায়। আর পুরো 38 মিনিট পরে তারা এই মিশনটাকে কমপ্লিট করে বাইরে বেরিয়ে চলে আসে। এখন যেহেতু প্রথম দিকে আসার সময় একটা হেলিকপ্টারকে ইমার্জেন্সি ল্যান্ডিং করানো হয়েছিল, এই জন্য সেই হেলিকপ্টারটা আর টেক অফ করতে পারছিল না। এই জন্য বাধ্য হয়ে প্রথম দিকে সেই হেলিকপ্টারটাকে ব্লাস্ট করানো হয়, আর ওসামা বিন লাদেনের বডি সহ সবাইকে একটা হেলিকপ্টারে করেই আবারও সেখান থেকে ব্যাক করতে হয়। আমেরিকান সেনাবাহিনীর তথ্য মতে ওসামা বিন লাদেনের এই বডিটা পরবর্তী 24 ঘন্টার মধ্যে সৌদি আরবের পারমিশন নিয়ে আরব সাগরের মধ্যে ভাসিয়ে দেওয়া হয়েছিল। যাই হোক, এই ছিল আজকের ভিডিও। আমাকে কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না, আর ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করুন।